আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো হচ্ছে ফিজিক্স 1 এর চ্যাপ্টার 4। এর আগে আমরা চ্যাপ্টার 1, 2, 3 সবগুলো ভিডিও আপলোড করেছি। আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 4। অধ্যায়ের নাম হচ্ছে বৃত্তাকার গতি। এখন এই অধ্যায়ের ভিতরে দুইটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে রচনামূলকে। একটি হচ্ছে পাশের গতিপথ অধিবৃত্তাকার, আর একটা হচ্ছে F সমান mv স্কয়ার ভাগ r। এই দুইটার ভিতরে তোমাদের ফাইনালে অবশ্যই একটি থাকবে ইনশাআল্লাহ, আশা করি। এই জন্য তোমাদের দুইটি প্রমাণ আমরা করাবো। দেখো, আজকে আমরা পড়াবো হচ্ছে পাশের গতিপথ অধিবৃত্তাকার। এই প্রমাণটা তোমাদের আমি করাবো আজকে। এখন পাশ জিনিসটা কি তোমাদের আগে বুঝতে হবে। পাশ হচ্ছে যে কোনো একটা নিক্ষিপ্ত বস্তু। দেখো, আমাদের হাতে একটা মার্কার আছে। এই মার্কারটাকে যদি আমি একটা নিক্ষেপ করি, এই মার্কারটা কি করবে বলো, একটু পরে যায় অবিকর্ষ ত্বরণের জন্য নিচে পড়ে যাবে, একটা অধিবৃত্তাকার সৃষ্টি করবে। একে হচ্ছে আমরা বলবো হচ্ছে নিক্ষিপ্ত একটা বস্তুকে পাশ। এখন দেখো, আমরা একটা চিত্র যদি অঙ্কন করি পাশের পাশের গতিপথ অধিবৃত্তাকার। দেখো ভাইয়া, প্রথমে আমরা একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম। এখানে একটা যে কোনো একটা বস্তুকে আমরা একটা নিক্ষিপ্ত করলাম। নিক্ষিপ্ত করার পর বস্তুটি একটা দূরত্ব অতিক্রম করেছে। আর এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম একটা এই জায়গায় বেগ উৎপন্ন হয়েছে। যেহেতু বেগ উৎপন্ন হয়েছে, সেহেতু একটা বেগ কাজ করার পরেই বস্তুটি একটা গতিশীল হওয়ার পরে বস্তুটি এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে। এখন খেয়াল করো, এই জায়গাতে অবশ্যই একটা বেগ কাজ করছে, নয়তোবা বস্তুটি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো না। এই জন্য এই জায়গায় একটা আমরা বেগের উপাংশ খাবো, সেটা হচ্ছে ধরে নিলাম বেগ ভি। এখন খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। আর এই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে আমাদের এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যে কোনো একটা যদি অক্ষের দিকে থাকতো, তার মানে এইটার কোনো পক্ষ থাকতো না। কিন্তু যদি এখানে একটা অ্যাঙ্গেল থাকতো, যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোন দিকে একটা অ্যাঙ্গেল থাকতো, তার মানে কি ভাইয়া বলো দেখি, এর একটা আনুভূমিক উপাংশ, একটি উলম্বিক উপাংশ থাকতো। বুঝতে পারছো? এখন দেখো, এই বস্তুটা দুইটা অ্যাঙ্গেলের মাঝামাঝি আছে বা কোন একটা পর্যায়ে আছে। এখন এইটার অবশ্যই দুটো উপাংশ থাকবে। একটা উপাংশ হচ্ছে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে লম্বিক উপাংশ। এখন খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে দেখো, এই জায়গাতে একটা বেগ কাজ করছে, সেটা হচ্ছে ভি। আমরা ধরে নিলাম এই আনুভূমিক উপাংশে একটা বেগ কাজ করছে, যেটাকে ধরে নিলাম হচ্ছে আমরা ভি এক্স। এবং উলম্বিক উপাংশে একটা বেগ কাজ করছে, যেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কি বলো, ভি ওয়াই। বুঝতে পারছো? দেখো, দুইটা আনুভূমিক উপাংশে একটা বেগ কাজ করছে, আর একটা হচ্ছে উলম্ব উপাংশে বেগ কাজ করছে। দুইটা কাজ আমরা ধরে নিলাম, আর এইটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করে দিলাম। হ্যাঁ, দেখো, এই জায়গায় 0 থেকে এক্স পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, ধরে নিলাম আমরা। আরেকটা হচ্ছে এই জায়গাতে আমরা ধরে নিলাম এ, বি এবং সি ধরে নিলাম, তিনটা উপাংশ ধরে নিলাম। এখন দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে পাশের গতিপথ অধিবৃত্তাকার। আমি মাত্রই বললাম পাশ জিনিসটা কি। পাশ জিনিসটা হচ্ছে একটা যে কোনো একটা নিক্ষিপ্ত বস্তু। এটাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা অধিবৃত্তাকার। এখন খেয়াল করো কি করা যায় প্রথমে। এখন আমরা যা অঙ্কন করছি তার কিছু একটা লিখবো। দেখো, খেয়াল করো, এই জায়গাতে আমরা অঙ্কন করছি কি, দেখো, আনুভূমিক ভাবে বেগের উপাংশ দেখো ভাই, আনুভূমিক ভাবে বেগের যে উপাংশটা পাইছি, সেটা আমরা ধরে নিয়েছি কত বলো, ভি এক্স। এটা আমরা লিখে দিলাম। তারপরে দেখো, উলম্বিক ভাবে উলম্ব ভাবে বেগের যে উপাংশ পাইছি, সেটা আমরা ধরে নিলাম ভি ওয়াই। এই দুইটা আমরা কি করলাম ভাই বলো, ধরে নিলাম। এখন আমাদের এই জায়গায় আনুভূমিক উপাংশে এবং উলম্ব উপাংশে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি করেছে, আমরা এটা এখন নির্ণয় করবো। দেখো, এই জায়গায় যদি আমরা আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের ত্বরণ নির্ণয় করি, তাহলে দেখো আনুভূমিক উপাংশের ত্বরণ, আনুভূমিক উপাংশের ত্বরণ ত্বরণ জানি হচ্ছে আমরা কি বলো এ। এবং এই জায়গাতে দেখো, ত্বরণ যেহেতু আমরা আনুভূমিক উপাংশ নিচ্ছি, আর এই জায়গায় আছে কি এক্স, এই জন্য আমরা ধরে নিলাম এই এক্স। বুঝতে পারছো? ত্বরণটাকে ধরে নিলাম কি বলো ভাইয়া, এ এক্স। দেখো, তারপরে হচ্ছে আমাদের উলম্ব উপাংশের ত্বরণ।
উলম্ব উপাংশের ত্বরণ। এখানে আমরা এই ধরলাম, বাকি উলম্ব উপাংশে আছে কি বলো ওয়াই, এই জন্য জাস্ট ধরে নিলাম বলো কি ওয়াই। এখন খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে আমাদের কোন আনুভূমিক ত্বরণটা কাজ করতেছে বলো? এই জায়গাতে আমাদের যে আনুভূমিক উপাংশে যে একটা ত্বরণ আছে, এই ত্বরণটা কাজ করবে না। কারণ কি আমরা জানি বলো, একটা যে কোনো একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি বা আমরা একটা ঢিল দিই, সেই বস্তুটা লম্বভাবে কাজ করে। তার মানে দেখো এই জায়গাতে আমাদের, ধরো আমরা আমার হাতে যে আমাদের একটা কলমটা আছে, এই কলমটা যদি আমি ছেড়ে দিই কি করবে বলো? অবশ্যই নিচের দিকে পড়ে যাবে। আর এই পড়ে যাবে কেন পড়ে যাবে? এটা হচ্ছে গ্রেভিটির কারণে, অবিকর্ষ ত্বরণের কারণে। এই জন্য ভাইয়া এই জায়গায় আমরা যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি বা উপর থেকে ছেড়ে দেই, এটা সবসময় লম্বভাবেই কাজ করে। ত্বরণটা কাজ করে কিভাবে বলো ভাইয়া? লম্বভাবে। আর লম্বভাবে যে ত্বরণটা কাজ করে সেটাকে আমরা জানি হচ্ছে বলো কি, মহাকর্ষীয় যে একটা গ্রেভিটি, যে G9.8, এইভাবে কাজ করে। এখন দেখো এই জায়গাতে আমাদের ওয়াই এর দিকে বস্তুটা কি আছে বলো? উপরের দিকে, এই ওয়াই এর দিকে লম্বভাবে কাজ করবে। এই জন্য আমাদের উলম্ব পাশের ত্বরণ হবে জি। কি বলো ভাইয়া? জি। আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমি বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দেই, তার মানে অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করতেছে। আর যদি কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করি বা আমি ঢিল দিছি, তার মানে এটা উপর দিকে গেছে। এই ক্ষেত্রে আমাদের বিপরীত, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে। এই জন্য বিপরীত মানে কি বলো? ঋণাত্মক। আর ঋণাত্মক মানে এই জায়গায় লিখবো কি বলো? মাইনাস জি। বুঝতে পারছো? আর দেখো আনুভূমিক উপাংশের ত্বরণ, এই জায়গাতে কোনো ত্বরণ সৃষ্টি হয় নাই। বুঝছো কিনা? যেহেতু আমাদের উলম্বভাবে সবগুলো ত্বরণ সৃষ্টি হয়েছে, এই জায়গাতে আমাদের আনুভূমিক উপাংশের কোনো ত্বরণ সৃষ্টি হয় নাই। যেহেতু ত্বরণ সৃষ্টি হয় নাই, তার মানে এই এক সমান হবে কত বলো ভাইয়া? 0 হবে। বুঝতে পারছো? এখন দেখো আমাদের এই জায়গাতে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ নির্ণয় করছি। এই জায়গায় খেয়াল করো, আমাদের এখন নির্ণয় করবো হচ্ছে, দেখো ভাই আমাদের এই জায়গায় Vx এবং Yx এই দুইটা মান আমরা ধরে নিছি। বুঝতে পারছো? দেখো এখানে আমাদের OBAC একটা কিসের মতো লাগতেছে বলো? একটা আয়তের মতো লাগতেছে। যেহেতু আয়ত, তার মানে এই OC এবং AB দুইটা সমান হবে, এবং OB যদি BX হয় তাহলে AC সমান BX হবে। কারণ যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো কি বলবো ভাইয়া? সমান। তার মানে এই জায়গাতে আরেকটা জিনিস খেয়াল করো, এই জায়গায় যদি আমাদের দেখো ভাইয়া একটা সমকোণ নির্ণয় করি, দেখো এ বি ও যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এখান থেকে আমরা ভূমি এবং লম্ব নিব। এখন বলো ভাইয়া অতিভুজ বি, আমরা এটা জানি। এখন বি এক্স এর মানটা আমরা যদি বের করতে চাই, তার মানে ভূমি আছে আর আমাদের অতিভুজ, অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক কার বলো ভাইয়া? কস থিটার সম্পর্ক। তার মানে এই জায়গায় লিখবা কি বলো ভাইয়া? এই জায়গাতে লিখবা হচ্ছে তোমরা ত্রিভুজ ও এ বি হতে, দেখো ত্রিভুজ ও এই বি হতে আমরা কি পাই? যদি আমরা ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক আছে কার সাথে বলবো? cos থিটার সাথে। তার মানে এই জায়গায় লিখবো হচ্ছে cos থিটা। cos থিটা সমান কি ভাইয়া বলো দেখি? ভূমি বা অতিভুজ। আর তার মানে এই জায়গায় ভূমি আছে কি বলো? OB। আর OB এর মান আমরা ধরে নিছি কি বলো? BX। তার মানে ভূমি হচ্ছে আমাদের BX, বাঘ হচ্ছে আমাদের কি বলো? অতিভুজ। আর অতিভুজ আছে হচ্ছে OA, আর OA সমান লিখবো কি? V। তার মানে V লিখলাম। এইখানে দেখো এই জায়গায় যদি আমি আর গুণ করে দিই, তাহলে কি হবে? cos থিটা নিচের মনে মনে 1 আছে, এই bx এর সাথে যদি 1 গুণ করি bx, আর এই cos থিটার সাথে b গুণ করলে কি হবে বলো ভাইয়া? b cos থিটা। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমাদের b যে cos থিটাটা, b এক সমান যে পাইলাম, এই আনুভূমিক উপাংশের মানটা পাইছি। এখন আমাদের লাগবে কি? লম্বের মানটা। তার মানে ab এর মান নির্ণয় করব। এখন OC এর মান হচ্ছে b, y ধরে নিছি। তার মানে আয়তের বিপরীত বাহুগুলো সমান, ab এর মান হবে কত বলো? vy। এখানে আমাদের যদি লম্ব নির্ণয় করি, লম্ব এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে কার? সাইনের। এখানে তার মানে লিখবো আমরা sin থিটা ইকুয়াল, আমাদের লম্ব হচ্ছে কত বলো? vy, বাক হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে কত বলো? b। সুতরাং এই জায়গাতে সেম ভাবে আগের মতো আর গুণ করে যদি, তার মানে পাবো vy সমান v sin থিটা। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো আমাদের vy bx এই দুইটা উপাংশের মান পেয়ে গেছি। বুঝছো কিনা? এখন আমরা নির্ণয় করবো হচ্ছে এই জায়গা থেকে আমাদের যে অতিক্রান্ত দূরত্বটা আছে, এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। এখন দেখো ভাইয়া এই জায়গায় আমাদের কি কি আছে? এই দুইটা মান পাইছি, তার মানে এই দুইটা মান আমরা জাস্ট লিখে রাখলাম। একটু মুছাই দিব তো, এই জন্য জাস্ট লিখে রাখলাম পাশে। ax সমান 0, ay সমান মাইনাস জি। এই দুইটা মান জাস্ট লিখে রাখলাম পাশে। বুঝতে পারছো? এখন দেখো এইটুকু যদি আমি মিশাই দেই, তারপরে আমরা কাজটা করবো কি? এখন আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। কি করবো ভাই? অতিক্রান্ত দূরত্ব। দেখো যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি, তাহলে প্রথমে আনুভূমিক যে উপাংশ আছে, যে x অক্ষ বরাবর, এই x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, এবং তারপরে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। দেখো এখন x অক্ষ বরাবর
প্রান্ত দূরত্ব। দেখো ভাই আমাদের যে তোমাদের তৃতীয় অধ্যায়ে যে আমরা একটা ভিডিও আপলোড করছি সেই জায়গায় আমরা একটা পড়াইছি যে r সমান ইউটি প্লাস হাফ স্কয়ার। এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র। সেম সূত্রটাই এই জায়গায় ফেলবো। দেখো আমরা r সমান কি লিখতে পারি? r সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া s মানেটা কি? s মানে কি বলো দেখি? s মানে হচ্ছে সরণ, কতটুকু সরণ হয়েছে। তার মানে দেখো আমাদের x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি আনুভূমিক পাশে একটা অতিক্রান্ত দূরত্ব। এখন বলো ভাইয়া ওদের অতিক্রান্ত দূরত্ব এই জায়গায় 0 থেকে x পর্যন্ত গেছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব কত? শেষ থেকে প্রথমটা কি করবো ভাইয়া? বলো মাইনাস করবো। দেখো এখানে যদি একটা আমি বলে দিই যে একটা বস্তু 2 মিটার থেকে শুরু করছে, যাত্রা শুরু করে 6 মিটার পর্যন্ত গেছে। তার মানে দেখো এখন যদি বলি কি পরিমাণ অতিক্রান্ত হয়েছে দূরত্ব, তার মানে এই জায়গায় আমরা লিখবো কি বলো? শেষেরটা থেকে প্রথমটা মাইনাস করে দিব, তার মানে 6 মাইনাস 2 সমান কত হবে বলো? 4 মিটার। বুঝতে পারছো? সেম কাজটা এখানে বলবো। 0 থেকে যেহেতু শুরু করছে, তার মানে x পর্যন্ত গেছে, তার মানে x থেকে আগেরটা বাদ দিয়ে দিব। তার মানে এই জায়গায় লিখবো কি বলবো? x মাইনাস 0 ইকুয়াল, দেখো এই জায়গায় আছে কি ইউটি। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ। এখানে আমাদের যে বেগের যে উপাংশটা আছে vx, এই বেগের উপাংশটা নিব। তার মানে আদিবেগ ই সমান কি লিখবো ভাই বলো দেখি? bx। আর সাথে আমাদের আছে t প্লাস হাফ। এখন বলো এই জায়গাতে আমরা যে একটা a আছে x অক্ষ বরাবর, এই জায়গায় দেখো ax মানে কি বলে আমাদের আনুভূমিক পাশে যে ত্বরণটা আমরা নির্ণয় করেছিলাম ax সমান কত? 0। তার মানে এই এর মান হবে কত বলো? 0। আর এর সাথে আমি যাই গুণ করি না কেন সবকিছু কি হবে বলো ভাইয়া? টোটালটাই হয়ে যাবে কত বলো? এই টোটালটাই হয়ে যাবে আমাদের 0। বুঝতে পারছো? তার মানে এটা যদি 0 হয়ে যায় এটা বাদ, তার মানে এই জায়গায় থাকবে কি vx t, আর সাথে আছে কি বলো? vx x মানে 0। এখন খেয়াল করো এই জায়গায় x মানে 0 সমান x, আর এই জায়গায় vx এর একটা আমরা মান পাইছি। দেখো এই জায়গাতে আমরা o a b ত্রিভুজতে vx এর একটা মান পাইছি, এই মানটা জাস্ট এই জায়গায় বসাবো। এখন এই জায়গায় কি আছে বলো? v cos থিটা আর সাথে আছে t। এখন দেখো তো ভাইয়া এই জায়গাতে আমাদের v cos থিটার সাথে t কিসে আছে? অবশ্যই গুণাকারে। এখন এই v cos থিটা এবং t তে যদি আমি t থেকে রাখি, v cos থিটা ও গুণাকারে থাকার কারণে এই পাশে চলে আসলে কি হবে? ভাগ হবে। তার মানে ভাইয়া ডাইরেক্ট যদি আমরা লিখে দেই যে t সমান এই জায়গাটা এই জায়গায় চলে আসবে জাস্ট, তার মানে x থাকবে উপরে, নিচে থাকবে কি বলো? v cos থিটা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ দেখো এখন এটাকে আমরা জাস্ট ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। এখন আমাদের এটা যদি মুছাই দেই জাস্ট এই t এর মানটা এই জায়গায় লিখে রাখবো। দেখো t কি পরিমাণ মান পাইছি বলো? t সমান পাইছি কি? x ভাগ হচ্ছে v cos থিটা। এখন এই মানটা জাস্ট এই জায়গায় লিখছি 1 নম্বর সমীকরণ দিয়ে। এখন আমাদের y অক্ষের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। দেখো এখানে আমাদের সূত্র সেমটাই থাকবে, শুধু এই জায়গায় x এর পরিবর্তে হবে কি বলো? y। এখানে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব s সমান ইউটি প্লাস হাফ স্কয়ার। সেম ভাবে এখন খেয়াল করো ভাইয়া এই জায়গাতে 0 থেকে x পর্যন্ত কাজ করছে, দূরত্ব অতিক্রম করছে, তার মানে s সমান দূরত্ব নিছিলাম বলো? শেষটা থেকে প্রথমটা বাদ দিছি। এখন খেয়াল করো তো ভাইয়া এই জায়গাতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? এখানে দেখো এই বরাবর অতিক্রম দূরত্ব করছে। বুঝতে পারছো? এখন এটা কি জাস্ট আমি ধরে নিলাম y। বুঝছো কিনা ভাইয়া? এটাকে ধরে নিলাম কি বলো? y। যদি এই জায়গায় y পর্যন্ত দূরত্ব অতিক্রম করে থাকে, তার মানে এই জায়গায় সরণ s সমান কি লিখবো? y মাইনাস 0। y মাইনাস কত বলো ভাইয়া? 0। তার মানে এই জায়গা থেকে আবার শেষটা থেকে প্রথমটা বাদ দিয়ে দিছি। এখন বলো u, এই জায়গা থেকে u কি হবে? অবশ্যই বলবা u হচ্ছে আমাদের যে উলম্ব উপাংশে যে আমাদের একটা বেগের উপাংশ পাইছি vy, অবশ্যই এটাই হবে। by সাথে হবে কি বলো? t গুণ প্লাস এই জায়গায় হবে হাফ, আর এই জায়গায় যে আমাদের ত্বরণটা আছে এই ত্বরণটা আমরা নির্ণয় করছি যে উলম্ব উপাংশের ত্বরণ ay সমান মাইনাস জি। তার মানে এই জায়গায় বসাবো কি বলো? মাইনাস জি, আর সাথে থাকবে আমাদের টি স্কয়ার। এখন খেয়াল করো ভাইয়া এই জায়গাতে y লিখলাম মাইনাস by সমান আমরা পাইছি কি বলো? b sin থিটা। এজন্য লিখবো কি? b sin থিটা আর সাথে আছে আমাদের t। আর দেখো এই এক নাম্বার যে সমীকরণটা পাইছি x অক্ষ বরাবর আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, এই t সমান যে আমরা মান পাইছি x ভাগ v cos থিটা, এই মানটা জাস্ট এই জায়গায় বসাবো। দেখো এই জায়গায় কি হবে? x ভাগ v cos থিটা। বুঝতে পারছো? হ্যাঁ দেখো এখন এই জায়গায় আমাদের এই জায়গায় জি এর সামনে আছে একটা কি মাইনাস, আর সবগুলো ইন্টারভ্যালে থাকার কারণে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাস হবে কি বলো? মাইনাস। বুঝতে পারছো? এখন এই জিটা আছে কোথায়? উপরে, এজন্য জাস্ট জিটা উপরে লিখলাম। জি ভাগ হচ্ছে কত বলো? 2। এবং টি এর আমরা একটা মান জানি x ভাগ v cos থিটা, এজন্য টি এর মানটা এই জায়গায় বসাবো x ভাগ হচ্ছে v cos থিটা। আর দেখো ভাই এই টি এর উপরে একটা স্কয়ার থাকার কারণে এই জায়গায় জাস্ট একটা স্কয়ার দিয়ে দিব। এখন খেয়াল করো এই জায়গাতে আমাদের এই ভিটা আছে নিচে আর এই ভিটা আছে উপরে, তার মানে এই দুইটা কি করা যায় ভাই? কাটাকাটি করা যায়। আরেকটা তোমাদের সূত্র তোমাদের সবার জানা আছে, সেটা হচ্ছে দেখো আমরা সবাই জানি tan থিটা সমান sin থিটা ভাগ হচ্ছে
cos থিটা। দেখো ভাই এই সূত্রটা আমরা কিন্তু আগে থেকে জানি, এসএসসি তে জানি। এখন দেখো এই জায়গায় sin থিটাটা আছে উপরে, cos থিটা আছে কোথায় বলো নিচে। তার মানে দেখো ওই sin থিটা বা cos থিটা সমান tan থিটা লিখতে পারি। এখন এই বিবি কি করা যায় বলো, কাটা যাওয়া যায়। বিবি যদি কাটা যায় তার মানে এদিকে sin থিটা বা cos থিটা সমান লিখতে পারি কি বলো, tan থিটা। tan থিটা আর এই যে এক্সট্রা আছে এই এক্সট্রা বসাই দিলাম। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, এখন খেয়াল করো এই জায়গাতে মাইনাসটা মাইনাস বসাইলাম, তারপর এই স্কয়ারটা জাস্ট দিয়ে দিব। এখন যদি স্কয়ারটা দিয়ে দিই আর এই জি আর x এর উপর স্কয়ার দিয়ে x স্কয়ার, বাকি নিচে 2 আছে আর b এবং cos থিটার উপর স্কয়ার যেহেতু আছে তার মানে স্কয়ার গুলো দিয়ে দিব। তারপরে এই জায়গায় হবে কি b স্কয়ার cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? এখন খেয়াল করো এই জায়গাতে আমাদের একটা মোটামুটি ম্যাজিক লাইন বলা চলে। এটা তোমরা করবে কি বলো, এই জায়গাতে আমি এটা মিশিয়ে দিচ্ছি জাস্ট। এই জায়গায় তোমরা লিখে নিবা ধরি, যে ধরি এইখানে আমাদের যে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে শুধু এই জায়গায় x রাখবা এবং এই জায়গাতে x স্কয়ার রাখবা। বাকি যা কিছু আছে সবকিছু আমরা একটা ধরে নিব। বুঝছো কিনা? এই জায়গায় শুধু x যে চলকগুলো আছে x x স্কয়ার x কিউব যাই থাক, শুধু x চলকগুলো রাখবো, বাকি সবকিছুকে আমরা একটা কিছু ধরে নিব। বুঝতে পারছো? এখন দেখো যদি এই জায়গায় আমাদের x যদি বাকি রাখি তাহলে থাকবে কি tan থিটা। তার মানে এই tan থিটা সমান লিখবো হচ্ছে tan থিটা ইকুয়াল b ধরে নিলাম। বুঝতে পারছো? তারপরে দেখো এই জায়গায় x স্কয়ার যদি রাখি তাহলে থাকবে কি g ভাগ হচ্ছে 2b স্কয়ার cos স্কয়ার থিটা। এই সম্পূর্ণটাকে আমরা ধরে নিব হচ্ছে আমরা c। বুঝছো কিনা? এই জায়গায় ধরে নিলাম g ভাগ হচ্ছে 2b স্কয়ার cos স্কয়ার থিটা সমান ধরে নিলাম c। বুঝতে পারছো? হ্যাঁ দেখো এটা এমনি জাস্ট ধরে নিছি এই জন্য আর কিছু না। এখন এই জায়গা থেকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো কি y সমান এই tan থিটা পরিবর্তে লিখছি কি বলো b, আর b এর সাথে গুণ হবে কি বলো bx মাইনাস আর g ভাগ 2b স্কয়ার cos স্কয়ার থিটা সমান লিখছি কি বলো c। তারপরে দেখো এই সম্পূর্ণ মান c হয়ে যায় আর x স্কয়ার যদি বাইরে থাকতো একই কথা। এই জন্য আমরা লিখলাম হচ্ছে এই জায়গায় সম্পূর্ণ মান লিখলাম হচ্ছে c আর সাথে লিখলাম হচ্ছে স্কয়ার। বুঝতে পারছো ভাইয়া? এটাই হচ্ছে আমাদের যে পাশের গতিপথ বৃত্তাকার প্রমাণটা হচ্ছে আমাদের এটা। বুঝতে পারছো? এই y সমান bx মাইনাস c cos স্কয়ার, এইটাই হচ্ছে আমাদের পাশের গতিপথ বৃত্তাকার। নিচে লিখে দিবা যে সুতরাং পাশের গতিপথ অধিবৃত্তাকার। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, এখন তোমাদের যে চতুর্থ অধ্যায় দুইটা গুরুত্বপূর্ণ রচনামূলক আছে। একটা হচ্ছে এই যেটা মাত্র পড়ে এলাম যে পাশের গতিপথ অধিবৃত্তাকার, আরেকটা হচ্ছে তোমাদের কেন্দ্রমুখী বল F সমান mv স্কয়ার বা কার। অবশ্যই তোমাদের ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যেহেতু ফাইনাল পরীক্ষা অতি নিকটে চলে আসছে এই জন্য তোমাদের একটা আমি শর্ট সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের ফিজিক্স যে নতুন বই হক পাবলিকেশনের, এই হক পাবলিকেশনের অতি সংক্ষিপ্তর জন্য তোমরা পর্ব হচ্ছে একদম দেখো এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এই জায়গা থেকে 1 থেকে 7 পর্যন্ত পড়বা এবং 9-10 যে জড়তা ভ্রামক কাকে বলে টর্ক কাকে বলে এটা শিখে নিবা। আর সংক্ষিপ্ত পর্ব হচ্ছে 1 এবং 2, সাথে পড়বা হচ্ছে 1-2 নাম্বার পড়লেই হবে ইনশাআল্লাহ। আর আমাদের পেজেও তোমরা যদি কমেন্ট করো বা তোমরা চাও তাহলে আমরা ফিজিক্সেরও একটা শর্ট সাজেশন দিব পেজে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এখন আর রচনামূলক হিসেবে আমি দুইটা মাত্র সাজেস্ট করছি, একটা হচ্ছে পাশের গতিপথ অধিবৃত্তাকার, একটা হচ্ছে F সমান mv স্কয়ার বা কার। হ্যাঁ, যদি এই জায়গাতে কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। এবং আরেকটা বিষয় তোমরা কমেন্টে জানাবা, সেটা হচ্ছে যদি তোমাদের কোনো ক্লাস গুরুত্বপূর্ণ লাগে বা কঠিন লাগে, যদি কোনো চ্যাপ্টার, তাহলে অবশ্যই বলবা, আমরা ওইটার ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই?